গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে রানাগলের মতো সাধারণ একজন লয়ার গ্রামবাসীর জন্য লড়াই করতে গিয়ে মনস্টার পরিণত হয়েছিল। তার সাথে শেষের দিকে আমি এটাও বলেছিলাম, একদিকে যেমন রানাগাল এখন রোনাপুরার উপর কারো নজর পড়তে দিবে না, অন্যদিকে রঘুবীর নতুন সরকার গঠন করে রোনাপুরার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করবে। আবার রানাগালের সাম্রাজ্য ধ্বংস করতে পুলিশের একজন আন্ডারকভার অফিসারকে রোনাপুরাতে পাঠানো হবে। এই পর্ব আমি সেখান থেকে শুরু করছি। এখনও যারা প্রথম পর্ব দেখেননি, ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে এখনই দেখে আসুন। তো আর কথা না বাড়িয়ে সোজা গল্পে চলে যাচ্ছি। রোনাপুরার একটি পরিত্যক্ত স্টিল ফ্যাক্টরি। পুলিশের কয়েকজন আন্ডারকভার অফিসার এখানের তথ্য সংগ্রহ করতে এসেছে। তারা মূলত রানাগালের বিরুদ্ধে এভিডেন্স কালেক্ট করতে এসেছে। তবে এখানে থাকা সিসিটিভি ক্যামেরাতে তারা ধরা পড়ে যায়। আর এরপর তারা যখন এখান থেকে পালানোর চেষ্টা করে, সিংহার তার লোকজন ওই 3 অফিসারকে ধরে ফেলে। এদিকে সবকিছু লাইভে দেখা যাচ্ছিল। সিংহাও বিষয়টি বুঝতে পেরে অন ক্যামেরাতেই ওই 3 জন অফিসারকে আগুনে পুড়িয়ে মেরে ফেলে। আর এই ঘটনায় পুলিশ কমিশনারও এখন বুঝতে পারছে, এখনই যদি রানাগালকে থামানো না যায় তবে পরিণাম অনেক ভয়ানক হবে। এখান থেকে সিন চলে যায় 2 বছর পর। রঘুবীরের পার্টি এবার ইলেকশনে জিতেছে, তাই ওয়াদা মতো গুরুবীরকে এবার রাজ্যের মুখ্যমন্ত্রী করা হবে। অন্যদিকে এই পোর্ট দিয়েই সব মালামাল যাতায়াত করে, তাই রানাগালের লোকেরা এই পোর্ট এরিয়া নিয়ন্ত্রণ নিতে তাদের মধ্য থেকেই গুনা নামে একজনকে এখানে পাঠায়। আর কথা মতো গুনা পোর্ট এলাকার সব গুন্ডাদেরকে মেরে পুরো পোর্টের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। আর গুনার পারফরমেন্স দেখে গুনাকে পোর্ট এরিয়া থেকে রোনাপুরাতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যদিকে রোনাপুরার বর্তমান এমএলএ একনাথ একটি রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। আর এরপরে আমরা জানতে পারি গুনা একজন আন্ডারকভার পুলিশ অফিসার। রোনাপুরাতে যাওয়ার উদ্দেশ্য নিয়েই সেই পোর্ট এলাকাতে এসেছিল। তবে 2 বছর যাবৎ সে আন্ডারকভার হিসেবে আছে। আর প্ল্যান মতোই গনা এখন রোনাপুরাতে যাচ্ছে। তাই যাওয়ার আগে কমিশনার গনার সাথে দেখা করে এবং গনাকে বলে দেয় যে রোনাপুরাতে গনার একমাত্র কাজ হবে রানাগালের সাম্রাজ্য ধ্বংস করা। কথা মতো গনা রোনাপুরাতে আসে। আর এসেই বুঝতে পারে এখানে সব কিছু রানাগালের নিয়ন্ত্রণে। এই রোনাপুরাতে রানাগালের হয়ে হাজারো লোক কাজ করে। তবে ফিল্ড লেভেলে নেতৃত্ব দেয় কাশি। কাশি একজন মার্সিলেস কিলার। সে যে কোনো সময় যে কাউকে খুন করতে পারে। একটু পাগলাটে স্বভাবের লোক আর কি। গনাও ভালো করে বুঝতে পারছে কাশির সাথে তাকে সাবধানে ডিল করতে হবে। এরপর গনাকে একটি থাকার জায়গাও দেয়া হয়। আর এ হচ্ছে রনি। গনা যেহেতু এখানে নতুন, তাই আপাতত গনার গাইড হিসেবে কাজ করছে। গনা এখানে আসার আগে কমিশনার এটাও বলে দিয়েছে যে গনার এই মিশনে যা কিছু লাগবে সব প্রোভাইড করার জন্য রোনাপুরাতে ডিপার্টমেন্টের একজন লোকও আছে। তবে সে বা গুনা দুজনকেই দুজনের আড়ালে থাকতে হবে, মানে কেউ একজন আরেকজনকে চিনতে পারবে না। এই বিষয়টা তাদের খেয়াল রাখতে হবে। আর এরপরই কিছু জিনিসপত্র আনতে গিয়ে গনার রাশা নামে একটি মেয়ের সাথে দেখা হয়। মূলত দুজনের কাছে একই রকমের ব্যাগ থাকায় রাশা ভুল করে গনার ব্যাগ নিয়ে যাচ্ছিল। আর সেখান থেকে দুজনের পরিচয়। আবার গনার উপর রানাগালের লোকেরা সার্বক্ষণিক নজর রাখছে। এমনকি গনার ব্যাকগ্রাউন্ড চেক করতে পোর্ট এরিয়া থেকে একটি টিম সেই অনাথ আশ্রমে চলে গেছে যেখানে গনা বড় হয়েছে। তবে সেখানে গিয়েও তারা জানতে পারে ছোট থেকে গনা একটু বিগড়ে গিয়েছিল, পরে গুন্ডাগিরি করে বেড়াতো। এটা মূলত এক ধরনের ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশনও বলতে পারেন। আবার রোনাপুরার বর্তমান এমএলএ মারা যায়, সামনে আবার ইলেকশন। তবে রঘুবীরদের পার্টির হয়ে কে দাঁড়াবে তা এখনও নির্ধারণ করা হয়নি। তাই রঘুবীর রোনাপুরা থেকে পার্শ্বপতি নামে একজনকে তাদের ক্যান্ডিডেট ঘোষণা করে দেয়। আর পার্শ্বপতির নমিনেশন জমা দেওয়ার পরই কাশি তার লোকজন নিয়ে পার্শ্বপতিকে ভয় দেখাতে চায়। কিন্তু পার্শ্বপতি ভয় পাচ্ছিল না। গনার তখন মনে পড়ে কাশি যে স্বভাবের লোক যে কোনো সময় যে কাউকে শ্যুট করে দিতে পারে। তাই গনা কাশির গান নিয়ে পার্শ্বপতির ছেলেকে দিয়ে একটু ভয় দেখায়। আর এ কারণেই পার্শ্বপতি রঘুবীরদের পার্টি থেকে সরে দাঁড়ায়। রঘুবীররাও এখন স্পষ্ট বুঝতে পারছে রানাগাল রোনাপুরাতে তাদের পার্টির পতাকা উঠতে দিবে না। তবে রোনাপুরাতে আশন্ত নামে একজন লোক আছে, যে একজন সমাজসেবক। রাজনীতিতে তার কোনো ইন্টারেস্টই নেই। কোনোভাবে আশন্তকে যদি রাজি করানো যায় তবে রানাগালও আশন্তকে নিয়ে আর কোনো ঝামেলা জড়াতে আসবে না। কিন্তু আশন্তকে রাজি করানোটাই হচ্ছে এখন বড় চ্যালেঞ্জ। এজন্য রঘুবীর নিজেই আশন্তের সাথে দেখা করে। কিন্তু আশন্ত রাজনীতিতে বিশ্বাস করে না। তাই রঘুবীর তাকে যতভাবে বোঝানোর চেষ্টা করুক না কেন, আশন্ত রঘুবীরকে সোজা নিষেধ করে দেয়। অন্যদিকে গনাকে দেখা যায় মার্কেট থেকে ফেরার পথে রাশার স্কুটিতে ধাক্কা দিলে রাশার স্কুটি নষ্ট হয়ে যায়। আর রাশা মূলত একটি অ্যাডের জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছিল। তাই গনা রাশাকে পৌঁছে দেয় এবং যাওয়ার সময় রাশা গনাকে তার নম্বরটি দিয়ে দেয় যাতে আগামীকাল এসে সে স্কুটিটি নিয়ে যেতে পারে। এরপর গনা তাদের আড্ডায় ফিরে গেলে সাবারি নামে একজন লোক আসে। গনাওয়াজ তাকে প্রথম দেখছে, তাই রনি জানায় সাবারি ভাইয়ের ডান হাত। সে যেহেতু আজ এখানে এসেছে নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ কাজ আছে।
আর এটা শুনে সাবারি যখন কাশির সাথে কথা বলছিল, গনা একটু চালাকি করে চায়ের কাপ বহন করা ওই লোহার জিনিসটার নিচে একটি ট্রান্সমিটার লাগিয়ে দেয়। আর ওই ছেলেটি যখন কাশিদেরকে চা দিতে যায়, গনা তখন তার হেডফোনে শুনছিল সাবারি কাশিকে বলছে, ভাই বলেছে সিংহা ট্রাক নিয়ে লোকেশনে পৌঁছাবে, কোনোভাবেই যেন মাল মিস না হয়, আর রাত 2টার মধ্যে সব শেষ করতে হবে। কথা মতো রাত হতেই কাশি পুরো টিম নিয়ে রেলওয়ে স্টেশনের পাশে চলে যায়। এরপর ট্রাক নিয়ে সিংহাও আসে। গুণা যেহেতু নতুন, কাশি প্রথমেই সিংহার সাথে গুণার পরিচয় করিয়ে দেয়। এরপর সিংহা বলছিল, মালগাড়ির একটি বগিতে আমাদের মাল আছে, স্টেশনে দাঁড়ানোর সাথে সাথে সব কিছু ক্লিয়ার করতে হবে। এদিকে গনার ফোন কমিশনারের সাথে কানেক্ট থাকায় কমিশনার সবই শুনতে পেরে লোকাল থানায় ইনফর্ম করে দেয়। আর তখনই সাবারি ও সিংহাকে কল করে জানায় যে ইনফরমেশন লিক হয়ে গেছে, তোরা ওখান থেকে চলে আয়। কিন্তু সিংহার কথা, এত টাকা ফেলে আমরা কিভাবে যাব? সাবারি বলে, এটা ভাইয়ের নির্দেশ, টাকা যায় যাক, তোরা ফিরে আয়। এই জন্য কথা মতো সবাই চলেই যাচ্ছিল। এদিকে এতগুলো টাকা ফেলে যাবে, তাই গনা প্ল্যান করে মালগাড়ি স্টেশনে পৌঁছানোর আগেই তারা সব টাকার বস্তা আনলোড করে ফেলবে। তাই গনা সবাইকে লিড দিয়ে নিয়ে যায়। অন্যদিকে পুলিশ রেলওয়ে স্টেশনে এসে অপেক্ষা করছে। কিন্তু গনা ঝুঁকি নিয়ে ট্রেনে উঠে বস্তাগুলোর মুখে রশি বেঁধে নিচে ফেলতে থাকে। আর এভাবে নিরাপদে তারা টাকাটা নিয়ে যেতে পারে। আর গনার এই বুদ্ধিমত্তা এবং সাহসিকতা দেখে সবাই মুগ্ধ। আর কাশিও এই বিষয়টা মানতে পারছে না, কারণ সবার মুখে এখন গনার প্রশংসা। কাশি চায় গনা সবসময় তার নিচে কাজ করুক। অবশ্য এরপরই সাবারি কাশিকে কল করে গনাকে চায়। আর কাশিকে কাজের কথা না বলে গনাকে বলায় কাশিও এখন বুঝতে পারছে গনা ধীরে ধীরে তার জায়গাটাই নিয়ে নেবে। এরপর রাতের বেলা রনি গুনাকে বলছিল, মাল উদ্ধার করতে তুই যা দেখিয়েছিস, সবার মুখে এখন তোর নাম। গুনা বলে, আমার স্বপ্ন ভাইয়ের সাথে একবার দেখা করার। রনি বলে, তোর ভাগ্য ভালো, তোর কথা ভাই পর্যন্ত পৌঁছে গেছে। আমি এখানে কাজ করছি 4 থেকে 5 বছর, সর্বোচ্চ সিংহা পর্যন্ত পৌঁছাতে পেরেছি। আর সাবারের বিষয়ে তো কেউ কিছুই জানে না। ভাই যে বাড়িতে থাকে, ফুল সিকিউরিটি, আর ভাইয়ের ঘরে ঢোকার অনুমতি কারোরই নেই। শুনেছি ভাইয়ের বসার চেয়ার থেকে শুরু করে খাট সবই স্বর্ণ দিয়ে মোড়ানো। একজন রাজার মতো জীবনযাপন করে, গুরুত্বপূর্ণ কাজ ছাড়া কারোর সাথে দেখাই করে না। একদিকে রনি বলছে, আর গনা সব কিছু নোট করে রাখছে। সিং চলে যাওয়া পরবর্তী দিন আসন্ত রানাকালের মাইনের মাটি ভর্তি ট্রাক আটকে দিয়েছে। কারণ তার কথা, এই মাটি ভর্তি ট্রাক চলাচল করায় ফসলি ক্ষেত নষ্ট হয়ে যাচ্ছে, অ্যাক্সিডেন্টে মানুষ মারা যাচ্ছে। তাই যে কোনো মূল্যে সে এসব বন্ধ করতে চায়। এই জন্য আসাদ গ্রামের কিছু লোকজন নিয়ে রাস্তা আটকে দিয়েছে। আর এই খবর সিংহার কাছে পৌঁছাতেই সিংহা বলছিল, ওই আসন্তকে আজকেই শেষ করে দিব। অন্যদিকে রঘুবীর এই সুযোগটা কাজে লাগাতে আসন্তের সাথে যোগ দেয় এবং আসন্তকে বোঝায়, আপনি যা চাইছেন এসব বন্ধ করতে, জনগণের ভালো করতে আপনার পাওয়া লাগবে। আর তার জন্য আপনাকে রাজনীতিতে আসতেই হবে। আমাদের পার্টির দরজা সবসময় আপনার জন্য খোলা থাকবে বলে রঘুবীর চলে যায়। অন্যদিকে সাবারি রানাকালের সাথে কথা বলে সিংহাকে বলে, যা করবে করো, কিন্তু আসন্তকে কিছু করা যাবে না। এজন্য আসন্তের সাথে যারা আন্দোলনে ছিল, কাশির লোকজন নিয়ে ওই সকল ব্যক্তির ঘরবাড়ি জ্বালিয়ে দেয়। আর চোখের সামনে অন্যায় দেখে গুনাও অসহায়ের মতো দেখছে। বসতবাড়ি পড়তে দেখে এক বৃদ্ধাও তাদেরকে অভিশাপ দিয়ে যাচ্ছে। আর এই খবর আসন্তের কাছেও পৌঁছে যায়, যেখানে সবার ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এরপর একদিন মার্কেটে ভেদাকে দেখে রনি গনাকে জানায় যে এ ভাইয়ের ছোট বোন ভেদা। কিন্তু কয়েক বছর যাবৎ ভেদা ভাইয়ের সাথে কথা বলে না, এমনকি রানাগালের কোনো লোকের সাথে কথা বলে না। তবে কী জন্য বলে না তা তো আমরাও জানি। কিন্তু রানাগালের সিকিউরিটি সবসময় ভেদার চারপাশে থাকে। ওই রাতেই রাশা স্টুডিও থেকে বাড়ি ফেরার সময় রাস্তার মধ্যে কয়েকজন গুন্ডা রাশাকে আটকে রাশার সাথে খারাপ কিছু করার চেষ্টা করছিল। কিন্তু গনা ওই লোকগুলোকে মেরে রাশাকে বাঁচায়। আর এর মধ্য দিয়েই তাদের ভালোবাসার চ্যাপ্টারটা শুরু হয়। আর এর পরবর্তী দিনই কাশি একজন সাব ইন্সপেক্টরকে ধরে নিয়ে আসে। মূলত ওই রাতে তার কাছেই ট্রেনের মালের ইনফরমেশনটা দেওয়া হয়েছিল। আর দলের ভিতর থেকে কে এসব ইনফরমেশন জানিয়েছিল, কাশি সেটা জানার জন্যই চেষ্টা করছে। কিন্তু সে তো আর গনাকে দেখেনি, তাই বলতেও পারছে না। তবে গনা যেহেতু নতুন, কাশি গনাকে সন্দেহ করছে। আর গনার উপর তার রাগও আছে। এই জন্য গনার হাতে গান দিয়ে এসআইকে শ্যুট করতে বলে। গনার জন্য এটা ছিল একটা পরীক্ষা। আর গনাও ভালো করে জানে সে যে মিশনে এসেছে, কোনোভাবেই সেটা প্রকাশ করা যাবে না। এই জন্য গনা বাধ্য হয়ে এসআইকে শ্যুট করে দেয়। তবে এসআইকে মারার পর গনা কিছুতেই নিজেকে ক্ষমা করতে পারছে না। আর এসবের জন্য গনা রানাগালকেই দায়ী করছে। এরপরে রনি কল করে জানায়, এমএলএ একনাথের মৃত্যুটা অ্যাক্সিডেন্ট ছিল না, খুন ছিল। কয়েকজনকে ধরেও আনা হয়েছে। আর এর পিছে কে আছে জানতে
ভাই নিজে আসছে, তাই শোনা মাত্রই গনা বেরিয়ে যায়। আর এরপরে সে রানাগালের দেখা পায়। একই চেয়ার, একই পোশাক, একই ব্যক্তি। মূলত রঘুবীর রোনাপুরার কন্ট্রোল নিতে নিজের দলের একজনকে এমএলএ বানাতেই একনাথকে খুন করিয়েছে। তাই সব কিছু জানার পর রানাগাল ওই 3 জনকে মেরে ফেলে যারা একনাথকে খুন করেছে। এরপরই গনা কমিশনের সাথে দেখা করে এবং জানায় রানাগালকে ধরতে, রানাগালের সাম্রাজ্য ধ্বংস করতে যে সকল এভিডেন্স দরকার গনা সবই কালেক্ট করছে। খুব তাড়াতাড়ি রানাগালের সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে। অন্যদিকে আসন্ত রঘুবীরের পার্টি অফিসে এসেছে, কারণ সে সব কিছু ভেবেচিন্তে রঘুবীরের কথা রাজি হয়ে গেছে। তাই আসন্ত রঘুবীরের পার্টিতে জয়েন করে। আর আসন্তের এই পার্টিতে জয়েন করার খবরটি পেয়েই রানাগালও এখন স্পষ্ট বুঝতে পারছে রঘুবীর রোনাপুরার নিয়ন্ত্রণ নিতে আসন্তকে ব্যবহার করছে। কিন্তু রানাগাল তা কখনোই হতে দিবে না। এর জন্য রানাগাল নিজের একজন ক্যান্ডিডেটকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে দেয়। আর সেই অনুষ্ঠানেই পার্শ্ববর্তীর লোকজন রানাগালের উপর আক্রমণ করে, কিন্তু গনা একাই তাদেরকে নির্মূল করে ফেলে। মূলত পার্শ্ববর্তী রঘুবীরের পার্টি থেকে সরে দাঁড়ালেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিল। তাই রানাগাল আরেকজন স্বতন্ত্র প্রার্থী দাঁড় করানোই পার্শ্ববর্তী রানাগালকে মারার জন্য চেষ্টা করেছে। আর রানাগালও বিষয়টা জানতে পেরে পার্শ্ববর্তীকে তুলে নিয়ে আসে। কিন্তু পার্শ্ববর্তীর বউ বাচ্চার কথা ভেবে রানাগাল পার্শ্ববর্তীকে ক্ষমা করে দেয়। তবে পার্শ্ববর্তী ইলেকশন করতে পারবে না। এরপর রানাগালকে বাঁচানোয় রানাগালের কথা মতো সিংহা গনাকে রানাগালের বাড়িতে নিয়ে আসে। এটাই সেই বাড়ি যেখানে রানাগাল ভেদাকে নিয়ে উঠেছিল। আর এটা হচ্ছে ভেদার মেয়ে রিমা। রিমাও জানে গনা তার মামার জীবন বাঁচিয়েছে। রানাগাল তখন অন্যদের সাথে কথা বলছিল। গনা আসার পর রানাগাল গনাকে নিয়ে একসাথে খাবার খায়। গনা জানত রানাগাল রোজ ভোর 4টায় হাঁটতে বের হয়, আর ওই সময় অন্যরাও রানাগালের সাথেই থাকে। এজন্য এই সুযোগে গনা রানাগালের ঘরে ঢুকে পড়ে। কিন্তু এ কি, রনি বলেছিল ঘরের খাটটাও নাকি স্বর্ণে মোড়ানো, কিন্তু এখানে তো গুটি কয়েক পুরাতন আসবাবপত্র ছাড়া তেমন কিছুই নেই। কোথায় তার রাজার জীবন? তবে রানাগালের বুক সেলফের ডয়ারে বেশ কিছু ধর্মীয় বইয়ের মাঝে কিছু ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস আর পাশে অ্যামাউন্ট পাওয়া যায়। এর জন্য এগুলো দেখা মাত্রই গনা ওই সকল পৃষ্ঠার ফটো তুলে রাখে। এর মধ্যে রানাগাল ফিরে আসে, আর গনাও খেয়াল করে এখনও সেলফের উপর একটি বই বাকি। তবে রানাগাল যেহেতু এসে পড়েছে তাই গনা ফিরে আসে, আর এসেই দেখে কাশি তার লোকজন নিয়ে গনার জন্য অপেক্ষা করছে। মূলত গনা যে একজন আন্ডারকভার পুলিশ অফিসার, কাশি সেটা জেনে গেছে। তাই কাশি সিংহাকে কল করেও এই বিষয়টি জানিয়ে দেয়। কিন্তু সিংহা কাশির কল কেটে উল্টো গনাকে কল করে কাশিকেই মেরে ফেলতে বলে, কারণ এই কাশি পাশুপতির সাথে মিলে রানাগালকে মারার প্ল্যানটা বানিয়েছিল। তাই সিংহা কাশির কথা বিশ্বাস না করে কাশিকেই মারতে বলায় গুনা কাশিকে মেরে ফেলে। এরপর রানাগালের বইতে পাওয়া ওই সকল অ্যাকাউন্টের ডিটেলস চেক করে দেখা যায় এসব দেশের বিভিন্ন জায়গার অনাথ আশ্রম, ট্রাস্ট, হসপিটাল, বৃদ্ধাশ্রম এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট নম্বর। তার মানে প্রতি মাসে রানাগাল ওই সকল অ্যাকাউন্টে বিপুল পরিমাণ টাকা পাঠাচ্ছে। আর এটা দেখার পর গনা এখন বুঝতে পারছে না রানাগাল কি আসলে রাক্ষস নাকি রক্ষক। এরপর একদিন গনার সাথে সেই মহিলার দেখা হয় যার ঘর তারা পুড়িয়ে দিয়েছিল। গনাকে দেখা মাত্রই মহিলা এসে বলছিল, বাবা, আমি ওই দিন না বুঝেই তোমাকে কত অভিশাপ দিয়েছিলাম। আমি তো জানতাম না তোমরা আমাদের জন্য এখানে পাকা ঘর করে দিবে। মূলত ওই দিন যার যার ঘর পোড়ানো হয়েছিল রানাগাল সবাইকে পাকা ঘর করে দিয়েছে। আর এর দ্বারা গনা এটাও বুঝতে পারছে রানাগাল সাময়িকভাবে কারো ক্ষতি করলেও তার থেকে বেশি কিছু দিয়ে দেয়। আবার রানাগালের সাথে সাথে থেকেও গনাও দেখছিল রানাগাল সবসময় রোনাপুরার মানুষদের সাহায্য করছে, তাদের পাশে একদম সাধারণ একজন মানুষের মতো করে মিশে যাচ্ছে। আর এর দ্বারা গনার ধারণাটাও একদম পাল্টে যায়। এর মধ্যেই পার্টি অফিসের সামনে আশুয়ান্তের গাড়িতে বন্দুক হামলায় আশুয়ান্তের ড্রাইভার মারা যায়। আর এজন্য সবাই রানাগালকে দায়ী করছে। আবার হামলার সময় যে গাড়িটা ব্যবহার করা হয়েছিল সেই গাড়িটা রানাগালেরই। তার মানে রানাগালের কেউই হয়তোবা তার সাথে বেইমানি করেছে। আর রানাগালের ওই গাড়িটা সুরি নামে একজন মেইনটেইন করত। এই জন্য সুরির ফোন চেক করে একটি কল রেকর্ড পাওয়া যায়, যেখানে সুরির টাকার লোভে রঘুবীরের লোকেদের সাথে চুক্তি করেছিল। যদিও রানাগাল কাজটি করায়নি, তারপরও রানাগালের গাড়ি ব্যবহার করায় সবাই ধরে নিয়েছে রানাগালি করিয়েছে। আর রানাগালের কাছে বেইমানির কোনো ক্ষমা নেই। তাই রানাগাল সুরিকে মেরে ফেলে। সাথে এটাও বলে, ওর কবরে একটা বোর্ড লাগাও, সবাই যেন জানতে পারে ওকে কেন মারা হয়েছে। আর আমাদের জন্য যেন ওর পরিবারের কোনো ক্ষতি না হয় সেজন্য ওর পরিবারের কাছে টাকা পাঠিয়ে দাও। এরপর রোনাপুরার ইলেকশন হয়ে যায়। আর সেখানে রঘুবীরের হয়ে আসন্ত রানাগালের ক্যান্ডিডেটের কাছে
70,000 ভোটে হেরে যায়। এই জন্য গুরুবীর রঘুবীরকে বলছিল এখন আমাদের রোনাপুরার কথা ভুলে যেতে হবে। আবার গুরুবীরের পিএসও তাই বলছিল। এই জন্য রঘুবীর পিএসকে শ্যুট করে দেয় এবং গুরুবীরকে বলে পাওয়ারের নেশায় তুমি সব ভুলে গেলেও আমার বুকের মধ্যে এখন আগুন জ্বলছে। রোনাপুরার কি করতে হবে তুমি আমাকে শেখাতে এসো না। এই জন্য রঘুবীর নতুন একটি প্ল্যান করে। অন্যদিকে আসন্ত হেরে যাওয়ায় রানাগাল আসন্তের সাথে দেখা করে এবং আসন্তকে বলে আমি জানি আপনি জনগণকে মন থেকে ভালোবাসেন, আপনার মতো লোক পলিটিক্সে থাকা উচিত, তাতে জনগণেরই ভালো হবে। কিন্তু আপনি যে পার্টির হয়ে লড়েছেন তাদের নিয়ত ভালো না। তাই আগামীবার নির্বাচনে আপনি রোনাপুরার থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন, কেউ আপনার প্রতিদ্বন্দ্বিতা করবে না বলে রানাগাল চলে যায়। এরপর রানাগাল একটি কাজের জন্য কোথাও যাচ্ছিল। তবে গাড়িতে ওঠার সময় রানাগাল উপরে ভেদাকে দেখে তাকিয়েছিল, কিন্তু ভেদা সাথে সাথে মুখ ফিরিয়ে নেয়। গণা বিষয়টা লক্ষ্য করে। এরপর যেতে যেতে রানাগালের হাতে ঘড়ি দেখে গণার মনে পড়ে এটা তো রানাগালের ঘড়ি না। রানাগালের ঘড়ি তো সে সাবারির হাতে দেখেছে। আবার সাবারি সকালে বলল হেলিকপ্টার নষ্ট, গাড়িতে যেতে হবে। সিংহাকেও ফোনে পাওয়া যাচ্ছে না। আবার সিংহাকে সাবারি একটি কাজে অন্য কোথাও পাঠিয়েছে। এজন্য গণার মনে সন্দেহ হয় আর সাথে সাথে সে গাড়িটি থামিয়ে দেয়। এরপরে সেখানে থাকা একটি গাড়ি ব্লাস্ট হয়। এরপর আমাদের দেখানো হয় রঘুবীর সাবারিকে ডেকেছিল এবং বলেছিল সে যদি রানাগালকে মারতে সাহায্য করে তবে আগামী নির্বাচনে সাবারি হবে তাদের পার্টির পরবর্তী ক্যান্ডিডেট। আর সাবারি রঘুবীরের প্রস্তাবে রাজি হয়েই এই প্ল্যান সাজিয়েছে। কিন্তু গণা বুঝতে পারায় এই যাত্রায় রানাগাল বেঁচে গেল। এরপর রানাগাল সাবারির সাথে দেখা করে। সাবারিও বুঝতে পারে সে ধরা পড়ে গেছে। আর সাবারির হাতে রানাগালের ঘড়িটা পাওয়া যায়, যেটা সে রানাগালের অগোচরে পাল্টে দিয়েছে। আর এই ঘড়ির মূল্য কতটা সেটা আমরা পার্ট 1-এ দেখেছিলাম। রানাগাল শুধু সাবারিকে বলে তোমার হাতে ছুরি দেখলেও আমি কখনো তোমাকে সন্দেহ করিনি। তুমি 30 বছর আমার সেবা করেছ, তাই তুমি যতটা আশা করেছিলে তার থেকে 10 গুণ বেশি তোমাকে দিচ্ছি। যত দ্রুত সম্ভব গ্রাম ছেড়ে চলে যাও, কিন্তু আমার কাছে ক্ষমা চাইতে আসবে না, কারণ আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। সিং চলে যায় রাতে রঘুবীরের বাড়িতে। রঘুবীর ঘুম থেকে উঠেই দেখে সাবারিকে তার বাড়ির সামনে ঝুলিয়ে রাখা হয়েছে। ঘরের মধ্যে রানাগাল বসা। রানাগাল রঘুবীরকে বলে এতদিন তুমি আমাকে মারতে অনেক চেষ্টা করেছ, আমার বিরুদ্ধে অনেক অপবাদ দিয়ে বেরিয়েছ। আমি তোমাকে অনেক সুযোগ দিয়েছি, কিন্তু কখনোই তুমি আমার কাছে পৌঁছাতে পারোনি। তুমি যেমনটা করেছ আমিও যদি তাই করি তাহলে তোমাদের 2 ভাইয়ের পার্টির পতাকা নয়, ঘুরিয়ে উড়িয়ে বেড়াতে হবে। তারপরও যদি মন না ভরে আরেকবার চেষ্টা করে দেখতে পারো বলে রানাগাল চলে যায়। এরপর বাড়ি ফিরে গেলে দেয়ালে একটি ফটো দেখিয়ে ভেদার মেয়ে জানতে চাচ্ছিল এটা কে এঁকেছে। রানাগাল বলে তোমার মা যখন তোমার মতো ছোট ছিল তখন এঁকেছিল, একটা আমি আর একটা তোমার মা। দূর থেকে ভেদাও শুনছিল। এরপর সিংহা গণাকে বলে যে ভেদার স্বামী নকল ওষুধ সাপ্লাই করত, যে জন্য হসপিটালের অনেক মানুষের মৃত্যু হয়েছিল। আর এরপরই রানাগাল তাকে মেরে ফেলেছিল। আর এই বিষয়টা আমরা আগেই দেখেছি। তবে ভেদা এতদিন এই বিষয়টি জানত না। আর সিংহার মুখে শুনে ভেদাও সত্যিটা জেনে গেল। সিং চলে যায় রানাগালের জন্মদিনে। গ্রামবাসী রানাগালকে উইশ করতে এসেছে, কিন্তু রানাগালের চোখ ভেদার দিকে। তাই গণা ভেদাকে বোঝায় যে রক্তের সম্পর্ক না থাকাতেও ওরা তোমার ভাইয়ের জন্য এসেছে, কিন্তু তোমার ভাই শুধু তোমার দিকে তাকিয়ে আছে। যে লোকটা গ্রামের সবার মুখে হাসি ফোটাতে ব্যস্ত সে নিজের ছোট বোনের জন্য তিলে তিলে কষ্ট পাচ্ছে। ভেদাও যেহেতু এখন জানে যে রানাগাল কেন তার স্বামীকে খুন করেছিল, তাই ভেদা এত বছর পর আবারও রানাগালকে ভাইয়া বলে ডাকে। তবে ভেদা বলে তুমি কেন ওকে মেরেছিলে আমাকে বলতে তো পারতে। কিন্তু রানাগালের কথা, আমার অসম্মতি সত্ত্বেও তুই ওকে ভালোবেসে বিয়ে করেছিলি। ও যে একটা ফ্রড ছিল সেটা জানলে বাকি জীবনটা তোর কষ্টে কাটত। নিজেকে অপরাধী মনে হতো। ভাই হয়ে আমি এটা কিভাবে হতে দেই? তাই নিজে খারাপ থেকেও তোর থেকে সব কিছু গোপন করেছি। ভেদাও সব বুঝতে পারে। আর এত বছর পর 2 ভাই বোনের সম্পর্কটা আবার জোড়া লাগে। তবে এটা সম্ভব হয়েছে শুধুমাত্র গণার জন্যই। এই জন্য রানাগাল গণাকে নিজের রুমে ডেকে নিয়ে বলে তোমার জন্য আমার বোন আমার সাথে আবারও কথা বলেছে। তুমি আমার বুকে জায়গা করে নিয়েছ। তুমি বলো তুমি আমার কাছে কি চাও? গণা বলে মনুষ্যত্বের চোখে দেখলে আপনি দেবতার সমতুল্য, কিন্তু আইনের চোখে দেখলে সরকার আপনাকে শয়তান মনে করে। এটাই আমি মানতে পারছি না। রানাগাল বলে কোন সরকার? যে সরকার 12 বছর বয়সে আমাকে অনাথ করেছিল। রানাগাল তার সাথে ঘটা সেই সব কিছু বলে। রানাগালের কথা, গ্রামবাসীর জন্য লড়তে লড়তে আমার বাবা হার্ট অ্যাটাকে মারা গিয়েছিল। আমি সেদিনই শপথ নিয়েছিলাম আমি এখানের কাউকে ক্ষুধার্ত থাকতে দিব না। আর আজ আমি যেখানে আছি তার পিছু ওই সরকারই দায়ী। তাই রানাগালের কথা, আমি যতদিন বেঁচে আছি সরকার আমার কিছু করতে পারবে না। বলতে বলতে রানাগাল ঘুমিয়ে পড়ে।
আর এরপরই কমিশনার গনাকে কল করে জানায় যে এখন পর্যন্ত আমরা যে এভিডেন্স পেয়েছি তা রানাগালকে অ্যারেস্ট করতে যথেষ্ট, তাই যত দ্রুত সম্ভব তুমি ওখান থেকে চলে যাও। কথা মতো গনা ওই রাতেই বেরিয়ে যায়, কিন্তু রঘুবীর তার লোকজন সাথে নিয়ে গনার অ্যাক্সিডেন্ট ঘটিয়ে গনাকে রক্তাক্ত অবস্থায় ফেলে রানাগালকে মারতে রোনা পোড়াতে চলে যায়। রানাগাল তখন তার বাবার সমাধির সামনে দাঁড়িয়ে। রানাগালের এখনও মনে পড়ে তার বাবা তাকে বলেছিল, আমি মারা গেলে আমার কবরের জন্য একটি ইট বা সিমেন্ট কিছুই খরচ করবি না, যা করবি জনগণের জন্য। তাই রানাগাল তার বাবার সমাধিটা সেভাবেই রেখেছে। এর মধ্যে রঘুবীর আর তার লোকেরা এসে রানাগালের উপর হামলা করে, তবে তখনই গনা এসে তাদের সাথে লড়তে শুরু করে। আর এত বছর পর রানাগালও আবার অস্ত্র হাতে তুলে নেয়। আর রানাগাল একবার অস্ত্র হাতে নিলে কি হতে পারে তা তো আমরা আগের পর্বেও দেখেছিলাম, এখানেও তাই হয়। রানাগাল রঘুবীরকেও খুন করে। এরপরই রানাগাল অ্যারেস্ট হয়, কিন্তু রোনাপোড়ার সাধারণ জনগণ রানাগালের মুক্তির দাবিতে বিক্ষোভ শুরু করে দেয়। আর এখানে আমরা এটাও দেখতে পাই, গনা যাওয়ার আগে রাশাকেও সব কিছু জানিয়ে গিয়েছিল যে সে একজন সিবিআই অফিসার আর রানাগালকে ধরতেই সেখানে এসেছিল। তবে তার সাথে আমরা এটাও জানতে পারি, রানাগালও জানতে পেরেছিল গনা একজন পুলিশ অফিসার আর তাকে ধরতে এসেছে। কিন্তু রানাগালের সম্পর্কে সত্যিটা জানার পর গনা নিজেই ফেসে গেছে। আর গনা রানাগালের জন্য এত কিছু করায় রানাগাল নিজে থেকেই এই সব কিছু ছেড়ে দিয়ে আত্মসমর্পণের সিদ্ধান্তটি নিয়েছে। অন্যদিকে গনা অফিসে বসে রানাগালের সেই সেলফের উপরে থাকা বইটি খুলতেই দেখে বইয়ের মধ্যে তারই ফটো। তার মানে গনা এখন স্পষ্টই বুঝতে পারছে রানাগাল আগে থেকে তার সম্পর্কে জানত, আর রানাগালকে তারা অ্যারেস্ট করেনি, সে নিজেই অ্যারেস্ট হয়েছে। রানাগালের গল্প থেকে এটা আবারও প্রমাণ হয়ে যায়, একজন সাধারণ মানুষ নিজেদের অধিকার আদায় করতে গিয়ে যখন তার দেয়ালে পিঠ থেকে যায়, তখন যদি সে সেটা জোরপূর্বক আদায় করে নেওয়ার চেষ্টা করে, সরকারের চোখে সে সন্ত্রাস বনে যায়। নিজেদের ক্ষমতার লোভে তারা ভুলেই যায় তাদেরকে সাধারণ জনগণের সেবা করতেই নির্বাচিত করা হয়েছে। কিন্তু বাস্তবে কি তাই হয়? হয় না। নির্বাচিত হওয়ার পর তাদের চেহারাটাই বদলে যায়। তো মুভিটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর নিয়মিত এমন ক্রাইম থ্রিলার মুভির এক্সপ্লেনেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে সাথেই থাকুন। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।